আমরা চাই আর না চাই আমাদের রাজনীতিতে এটা কিন্তু ভীষণভাবে ঢুকে পড়েছে। তাই আমি সমব্রত তোমার কাছে যাবো, যে জানতে চাইবো যে এই ফ্যাক্টরসটা কতটা, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, তোমার অতিথিরা কি বলছেন? অবশ্যই আমরা কথা বলবো। এখানে রয়েছেন ফুয়াদ্দা রয়েছেন এবং সুপর্ণ মৈত্র রয়েছেন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের দেশের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে। ফুয়াদ্দা, আপনার কাছ থেকেই জানতে চাইবো, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক বা মুসলিম ভোট ব্যাংক স্পেসিফিক আমি যদি বলি, তাহলে সেটাকে বরাবরই কিন্তু ইউজ করা হয়, এমনটা বলা হয় যে তাদেরকে নানা রকম সামনে কিছু রাখা হয়, বিভিন্ন ধরনের লোভ দেখানো হয় এবং তারপর ভোটটা তাদের থেকে আদায় করে নেওয়া হয়। এটা বিশেষত আমরা দেখলাম যে বিজেপিকে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে বলতে, উল্টো দিকে তাদেরকে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টাটা বিজেপি চালিয়ে যাচ্ছে। সেই একটা কন্টিনিউয়াস প্রচার আপনাদের তরফ থেকেও তৃণমূলের তরফ থেকে থাকে, যেটা মূলত বিজেপির বিরুদ্ধে থাকে। এইটা কতটা ফ্যাক্টর হয় বা এটা কতটা প্রভাবিত করে, বা আদৌ এটা কি প্রভাবিত করে নাকি যারা সংখ্যালঘু মানুষ, হয়তো অনেকেই প্রান্তিক সম্প্রদায়ের, কিন্তু তারা ব্যাপারটা বুঝে নিয়েছে? আপনার সংখ্যালঘু ভোট ব্যাংক শব্দটা আমার মনে হচ্ছে একটা অপ্রয়োজনীয় শব্দ। সেটা কোনো দিন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে প্রতিফলিত হয়নি। আপনি সবকটি নির্বাচন ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখেন এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি দেখেন, সংখ্যালঘুরা কোনো দিন একটা নির্দিষ্টভাবে একদিকে অথবা অন্যদিকে ভোট দেয়নি। তাদের মধ্যে সবসময় তাদের নিজস্ব স্থানীয় বিষয়, তাদের নিজস্ব রাজনৈতিক দলের প্রতি তার দরদ। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় একাধিক হচ্ছে সংখ্যালঘু মানুষ বিজেপির সঙ্গে আছে, অনেক মানুষ হচ্ছে টিএমসির সঙ্গে আছে, অনেক মানুষ কংগ্রেসের সঙ্গে আছে, অনেক মানুষ আমাদের সঙ্গে আছে। এই সমীকরণ অথবা পরিসংখ্যান কম বেশি হতো, কোনো সময় কারোর সঙ্গে বেশি, কোনো সময় কারোর সঙ্গে কম, কিন্তু সব যে একদিকে একমুখী হয়ে ভোট দিয়েছে তা কিন্তু পশ্চিমবাংলার ইতিহাসে কোনো দিন ছিল না, থাকবেও না। ফলে এই কথাটা একটু মানে আমার কাছে একটা মানে উদ্বেগের কারণ, যে বিশ্লেষকরা এটা আলোচনা করে, রাজনৈতিক দলগুলো এইভাবে আলোচনা করে, কিন্তু সংখ্যালঘু কিন্তু নির্দিষ্টভাবে যেই রাজনৈতিক দল তাদের জন্য নীতি তৈরি করছে এবং যেই রাজনৈতিক দল সেই নীতিগুলো রূপায়ণ করার ক্ষেত্রে এবং তাদের কার্যকরী করার ক্ষেত্রে যা ভূমিকা পালন করছে, সে তার সার্বিক মূল্যায়নের দৃষ্টিভঙ্গিতে সংখ্যালঘু তাদের রাজনৈতিক পথটা ঠিক করে। থেকে আরেকটু স্পেসিফিক্যালি আমি জানতে চাইবো, কারণ 2019 সালের ফলাফল যদি সামনে আসে, মোট 12খানা কনস্টিটিউয়েন্সি এমন ছিল যেটা সংখ্যালঘু অধ্যুষিত, এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপিও 2টো পেয়েছে, কংগ্রেসও 2টো পেয়েছে, অন্যদিকে 8খানা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে। সেটাই বললাম, মানে সেই ভাগাভাগি রয়েছে, এবং সেই 8খানা যেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে, ওখানে যদি পরিসংখ্যান হিসেবে দেখবেন, আপনি দেখবেন অন্যান্য দলগুলো কিন্তু খারাপ ফলাফল করেনি। ফলে বামও পেয়েছে ভোট, কংগ্রেসও ওখানে ভোট পেয়েছে, এবং এই দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে সংখ্যালঘুদের দেখা যে তারা এন ম্যাস এন ব্লক একটা মানসিকতা, ওখানে বিপুল জয়লাভ করেছে, কোনো জায়গাতেই 10%-এর বেশি পায়নি না। আপনি সংখ্যালঘু উদ্দেশ্যিত যেই সিটগুলো আছে সেটা বাদ দিয়ে যদি দেখেন, তাহলে আপনি বলবেন হিন্দুরা সব তৃণমূলকে সমর্থন করেছে। মানে এইভাবে আলোচনা করাটা আমার মনে হয় যে স্বাভাবিক আলোচনা নয়, সুস্থ আলোচনা নয়। সেটা হচ্ছে মানে সংখ্যালঘুদের একটা ঘেটোগাইজেশন রাজনৈতিক প্রাঙ্গণে করে দেওয়ার একটা প্রচেষ্টা, মানে এই ভাষাটা, এই প্রয়োগটা পুরোটা হচ্ছে একটা ঘেটোগাইজেশন করে দেওয়া, কিন্তু বাস্তবে পরিসংখ্যান সেটার পরিচয় দিচ্ছে না। কিন্তু এটা কি অস্বীকার করতে পারবেন আমাদের দেশে এটা একটা ফ্যাক্টর হিসেবে প্রত্যেক রাজনৈতিক দলই ব্যবহার করে? আমার মনে হয় যে রাজনৈতিক দল ব্যবহার করুক, কথা নাই বা মোহাম্মদ সেলিমও মুর্শিদাবাদেই দাঁড়ালেন স্বাভাবিকভাবে। সেটা হচ্ছে আমি হচ্ছে সবসময় আমার রাজনৈতিক জীবনে হচ্ছে যেখানে সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যালঘু ছিল মানে পরিসংখ্যাত, সেখানে আমি দাঁড়িয়েছি। আমি বালিগঞ্জে 2বার দাঁড়িয়েছি, আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছি। ফ্যাক্টর নয়, এইগুলো আমাদের দলের জন্য ফ্যাক্টর নয়। আপনি যদি দেখেন, আমার স্ত্রী দাঁড়িয়েছে কলকাতার দক্ষিণে, ওখানে হচ্ছে 26 থেকে 27% সংখ্যালঘু, কিন্তু সে দাঁড়িয়েছে ওখানে। কথাটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আপনার সে সাহস আছে কি না যে আপনি একটা হচ্ছে মেজরিটি কমিউনিটি যেটা কনস্টিটিউয়েন্সি, সেখানে একটা সংখ্যালঘু ক্যান্ডিডেট দিতে পারছেন কি পারছেন না। তৃণমূল সেটা পারবে না। আমি রিভার্সটা বলবো, সংখ্যালঘু মানসিকতা মানুষের মধ্যে আছে কিনা, তার থেকে বড় কথা রাজনৈতিক দলে আছে কিনা। ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রায় হচ্ছে সংখ্যালঘু কোনো ক্যান্ডিডেট দেয়নি এই নির্বাচনে। তৃণমূল কংগ্রেস হচ্ছে কিন্তু সেই সাহসটা দেখায়নি যে কলকাতার মধ্যে দাঁড়িয়ে একটা হচ্ছে সংখ্যালঘু ক্যান্ডিডেট দিক। ফলে রাজনৈতিক দলের বোধহয় এই মাথাটা, এই জিনিসগুলো মাথায় কাজ করে, আপনার সঙ্গে আমি সহমত পারি। কিন্তু যারা মানুষ, সাধারণ মানুষ,
সংখ্যালঘু সম্প্রদায় তো সংখ্যাগুরু সম্প্রদায়, আমার মনে হয় না তারা সাম্প্রদায়িক সমীকরণের দৃষ্টিভঙ্গিতে তাদের দেশের ভবিষ্যৎকে পরিকল্পনা করে ও ভাবনা চিন্তা করে। একটা মজার ব্যাপার হলো, আমরা যেমনটা ফার্স্ট সাহেব বলছিলেন, ঠিক কথা যে তারা এই টার্মটাকে ইউজ করতে চাইছেন না, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই যে সম্প্রদায় ভিত্তিক ভোট একত্রিত করা, এটা কিন্তু আমরা রাজনৈতিক একটা মানসিকতা সবসময় দেখে আসছি, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন আমি সাবিরদা এই প্রসঙ্গে, যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে বারবার আলোচনা, ফ্যাক্টরস নিয়ে আলোচনা হয়, আপনি চান আর না চান, কিন্তু আমার কোথাও মনে হয় যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ফিয়ার ডেফিনেটলি কাজ করে, বিশেষ করে লোকসভা আসলে তো আরও বেশি। আপনার মনে হয় কোথায় কোথায় ফিয়ার ফ্যাক্টরসগুলো রয়েছে? যদি আপনারা এই গত 10 বছরে আইনসভায় অর্থাৎ সংসদে দেখেন, ক্রমশ প্রতিনিধিত্ব কমছে মুসলমানদের, এবং এইবারে আরও কমবে যদি 400-র কাছাকাছি যায় আর কি, আমরা ধরেই নিই যদি যায়। এবং বিরোধী পক্ষ খুব কম মুসলমান প্রতিনিধিত্বর ব্যবস্থা করেছে, মানে অনেক কম ক্যান্ডিডেট দিয়েছে, আপনারা যারা খেয়াল করেছেন। এইটা একটা ব্যাপার। অথচ সংসদের বাইরে এই মুসলিম বিদ্বেষ একটা বড় মূলধন হলো ভোটে জেতার জন্য। এইটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য খুবই একটা খারাপ দিক আমি বলবো। আর দ্বিতীয় কথাটা, মুসলিম ভোট ব্যাংক একটা মিথ। আমরা জানি এ রাজ্যে যখন ব্রাহ্মণ ক্ষমতায় ছিল তখন কিন্তু কংগ্রেস কয়েকটা জায়গায় ফলাফল ভালো করতো। মুসলিমরা একজোট হয়ে ভোট দেয়, এই তত্ত্বটা কিন্তু সবসময় ঠিক নয় আমরা দেখতে পাই। বরঞ্চ এই সব ভোটগুলোতে যদি আমরা রাজ্যের ভোট দেখি, দেখবেন এইবারে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিয়ে ভোট দেবে। যেমনভাবে আপনারা দেখতে পাবেন যে মালদা, মুর্শিদাবাদ এইসব ক্ষেত্রে, এমনকি মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। আমি এইটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বলছি, কেন বলছি, কারণ ধরুন রেজাল্ট, আপনি এখনের কথা কি হবে সেটা বলছেন, অতীত রেজাল্ট দেখলে কিন্তু মুসলমান ভোট তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকছে না, সেটা একটা ভয়ের কারণে, যেটা নিয়ে আমি ওইটাতেই আসছি, যে একজোট হতে ভোট দিতে পেরেছে এবং এবারেও দেবে সুযোগগুলো দিকে। তার কারণ যে ধরনের লিঞ্চিংয়ের ঘটনা, যে ধরনের বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি হয়েছে, অনেক ইয়াং আমরা জানি যারা এই কলকাতা থেকে ট্রেনে কয়েক বছর আগেও বাড়িতে রান্না করা বিফ এবং পরোটা নিয়ে যেত, বা ট্রেনে আসসালামু আলাইকুমের জবাব দিত, সেই ছেলেমেয়েরা মাকে বলছে, মা বারবার আপনি আসসালামু আলাইকুম বলবেন না, কারণ আমাকে উত্তর দিতে গেলে আমি মুসলমান হিসেবে পরিচিত পেয়ে যাব। এবং এই ভয় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় কম হলেও। আমি উত্তরপ্রদেশে যখন ট্রাভেল করেছি, যে ননভেজ খাবার অর্ডার দিতে গেলে মানুষের যে ভয়টা থাকে আজকে খাওয়ার নিয়ে, পোশাক নিয়ে, এবং এই যে প্রধানমন্ত্রী এখানে এসে ঘুষপেটিয়া রোহিঙ্গারা এখানে ঢুকে পড়ছে, এই যে ভয়ের একটা বাতাবরণ তৈরি করেছে, এবং সেইটা নির্বাচনের একটা জয়ের একটা, এবং এইটাকে কেন্দ্র করে যে পপুলারাইজেশনটা হচ্ছে। এবারে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান, ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। যাদবপুর থেকে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং প্রথম রাউন্ড গণনার শেষে বালুরঘাট থেকে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির প্রার্থী। জঙ্গিপুর থেকে এগিয়ে রয়েছেন খলিলুর রহমান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এরপর আমাদের আরও আপডেট আসতে থাকবে এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরতে থাকবো। কুণাল, ধন্যবাদ প্রচিতা। এটা ট্রেন্ড ডেফিনেটলি, আবারও বলছি, কিন্তু ট্রেন্ড নিয়েও তো আমরা একটা আলোচনা করতে পারি। এই যে ছবিটা দেখলাম ইন্টারেস্টিং, আবার সেই মোহাম্মদ সেলিম, কারণ মোহাম্মদ সেলিমকে নিয়ে বারবার কথা হয়েছে। মোহাম্মদ সেলিম এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অধীর চৌধুরী, পাশাপাশি ডুও। এটা কি কোথাও ফ্যাক্ট? এই যে মিথ ভাঙার যে কথাটা আমি বলছিলাম, দেখুন ইউসুফ পাঠানকে মুসলিম ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু অধীর চৌধুরী তার রাজনৈতিক কারণে ওখানে জিতছে। আর মুর্শিদাবাদে তৃণমূলের প্রাধান্য পেলেও মোহাম্মদ সেলিম একজন যোগ্য ক্যান্ডিডেট পার্লামেন্টে, কেননা আমরা যখন আলোচনাগুলো কমিটি শুনেছি, তারা কিন্তু নির্ধারণ করেছে যে আমাদের প্রতিনিধিত্ব হিসেবে একজনকে পাঠাতে হবে যে কথা বলতে পারবে। এই যে রাজনৈতিক প্রজ্ঞাটা, যে উইজডমটা মুসলমানরা, সেটা এই যে মুসলিম ভোট ব্যাংক বারবার বলা হয়, আমি বলবো এটা একেবারেই একটা অতিকথন। এইবারে ভোটে সেটাই প্রমাণ করবে। ইউসুফ পাঠানের নাম আপনি বললেন, ইউসুফ পাঠান কি ওই বহিরাগত তকমার মধ্যে ঢুকে গেলেন? না, দেখুন ওনাকে দিয়েছেন মূলত মুসলমান আইডেন্টিটির জন্য, বহরমপুরের মতো জায়গায়, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে তো এই ট্র্যাপে পড়তো। তারা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকেই দিয়েছে। ভাষার বিভাজন তো থাকেই, হ্যাঁ, এটা বাঙালি তো বোঝে। বহিরাগত, কিন্তু পশ্চিমবাংলা থেকে তো বাইরে থেকে এসে মানুষ জিতেছে। ধরুন আমি আপনার বলছি, এক তো উনি উর্দু ভাষী, আর এই প্রচারটাই তো গত বছর আমরা দেখেছিলাম বিধানসভার ক্ষেত্রে, তাহলে সেই ফ্যাক্টর গুলো তো কাজ করবে না। সেটা একটা, দেখুন ওখানে অন্য অনেকগুলো ফ্যাক্টর আছে রাজনীতির। আমি ইউসুফ পাঠান, ইউসুফ পাঠানের ক্ষেত্রে তার সংখ্যালঘু পরিচয়টা ওখানে কাজ করেনি। তার সাথে কেন বাঙালি এখনই আমরা বলতে পারছি, এখনই যেটা থেকে মানে আমি খানিকটা, কেননা এক তো ওখানে তৃণমূলের
গোষ্ঠীদ্বন্দ্ব একটা ফ্যাক্টর আছে, কেননা কেউ ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট হিসেবে মেনে নেয়নি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে অধীর চৌধুরী রাজনীতি করে, আমরা তারকা প্রার্থীদের কি অবস্থা আমরা দেখেছি, মানে অনেকগুলো মুসলমান নামেও প্রার্থী ছিল, তারা যে খুব বেশি কমিউনিটির জন্য করতে পেরেছে তার কোনো প্রমাণ নেই। এই দিক থেকে আমি বারবার ওই জন্য বলছি যে এই যে রাজনৈতিক প্রজ্ঞাটা দেখাচ্ছে, তাদের যে উইজডমটা দেখাচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ আগে। আর পশ্চিমবাংলায় আইএসএ বা কোনো ইমামের সংগঠন অমুককে ভোট দিয়ে দাও এত জোরালো কণ্ঠে বলতে পারেনি, ভেতরে ভেতরে তারা যোগ্য প্রার্থীর কথা বলেছে, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। নারায়ণবাবু, এটা বাস্তব, অস্বীকার করছি না বারবারও, যে একটা পোলারাইজড পলিটিক্স নিয়ে আলোচনা করতে হয়, শুরুতেই করতে হচ্ছে, এবং এই ফ্যাক্টরসগুলোই আজকে বহরমপুর এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে প্রথমে আলোচনায় চলে এলো, এবং সংখ্যালঘু ভোট নিয়ে একটা টানাটানি, বিজেপি একটা অন্য মেরুতে বসে রয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, এখন না মুসলিম ছেলেরা অনেক শিক্ষিত হচ্ছে। যদি আপনি পলিটিক্যাল পার্টির এজেন্ডা দেখেন, কোন পলিটিক্যাল পার্টি চাকরি দেবে বলে এজেন্ডা দিয়েছে, কোন পলিটিক্যাল পার্টি বলেছে যে মোটামুটি সবাইকে সমান মতো রাখবে, মানে ইনইকুয়ালিটি ঘোচাবে, কাজের সংস্থান করবে। পলিটিক্যাল পার্টিরা কিন্তু, আমি যত নির্বাচনী প্রচার শুনেছি, তারা এর ওর কাদা ছোড়াছড়িতেই ব্যস্ত। আপনি সবাইকে বলছেন? আমি ইনক্লুডিং লেফট। লেফট কিন্তু অতটা কাদা ছোড়াছড়ি করেনি। আমি নিজে কিছু মিটিংয়ে ছিলাম, কনস্ট্রাকটিভ আলোচনা। কিন্তু 34 বছর তো লেগেসি আছে না? হ্যাঁ, কিন্তু সেটা অনেকদিন হয়ে গেছে, তারপরেও 13 বছর আছে, কারা করতে পারছেন যে অনেকদিন হয়ে গেছে। এবার আমাদের অন্তত লেফটের পরে মানে ইয়ং জেনারেশন এসছে যারা যথেষ্ট শিক্ষিত, এবং তাদের সাথে কথা বললে আপনার ভালো লাগবে। সুতরাং মুসলিম মানে যে একটা সম্প্রদায়ের দিকে, একটা পার্টিকুলার রাজনৈতিক দলের দিকে চলে যাবে, এই মিথটা ভাঙার কিন্তু সময় এসে গেছে। মুসলিম ভোট শুধুমাত্র তৃণমূলের একমাত্র সম্পদ হতে পারে না। আপনি অস্বীকার করতে পারেন, আপনি না বলতে পারেন, কিন্তু এই যে সেকুলারিজমের কথা বলা হয় বারবার, আপনি কোথাও বলতে পারবেন যে আগের 34 বছরে ওই জিনিসটাতে ইন্টারেস্ট দেখানো হয়নি, ওই ভোটটার কথা ভাবা হয়নি, ওটা একটাকে পকেট ভোট বলে দাবি করা হয়নি? হয়তো সরাসরি আমরা দেখিনি কোনো ইফতারে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা ঠিক কথা, কিন্তু আপনি অস্বীকার করতে পারেন সেটা ছিল না? না, সেটা হয়তো পুরো করা যাবে না, কিন্তু এখনকার যেরকমভাবে প্রকটভাবে হয়েছে আমাদের শাসক দলের মধ্যেও, যে আমরা ইফতারে সেরকম ভাবে সেজে যাওয়ার, কিন্তু ওবিসি সংরক্ষণ লেফট আমলেই হয়েছিল, কিন্তু সে তো জাস্ট শুরু হয়েছিল, তারপর তো মানে হিমশিলের ওটা চূড়া মাত্র ছিল, তারপর তো পুরোটাই ক্যান্সেল করে দিল হাইকোর্ট। আমি জানি না ফাইনাল সুপ্রিম কোর্ট কি বলবে। সুতরাং আমার মনে হয় মুসলিম সম্প্রদায় ভোট দেওয়ার আগে দুবার ভাববে যে আমরা কি নীতির পক্ষে যাব না দুর্নীতির পক্ষে যাব। মানে দুর্নীতি বলতে কি বলছেন এখানে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতি? দেখুন, যদি আমি ওয়েস্ট বেঙ্গলে আসি, তাহলে তো দুর্নীতি আমি তৃণমূলেরই ধরব। আর যেহেতু বিজেপি ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি নিজেদের মধ্যেই, বিজেপির নিজেদের আইডেন্টিটি কি আছে? বিজেপি যে মুখ, সে তো তৃণমূল থেকেই এসছে না। আমি এখানে একটা পয়েন্ট বলি, ধরুন এটা তো লোকসভা নির্বাচন, হ্যাঁ, এটা আমরা ভুলতে পারি না, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, এটা বিধানসভা নয়। তাহলে লোকসভা নির্বাচনে যেখানে আপনি 303টে সিট নিয়ে কথা বলছেন, তাহলে 42টার গুরুত্ব ডেফিনেটলি আছে, কিন্তু আপনি 303 বা এই যে 543টা আসন, সেখানে একটা ফ্যাক্টর মোদি, তার আসনগুলো, সেটাকে আপনি অস্বীকার করছেন কিভাবে? অস্বীকার করছি না, আমার অস্বীকার করার একটা ব্যাপার হচ্ছে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে দেখে লোকে নাও ভোট দিতে পারে, মুখ নেই বলছেন, সেটাই আমি বলছি। কিন্তু তাহলে এটা তো আবারও বলছি লোকসভা না, কিন্তু এখানেও যে এক্সিট পোলের, যেটা এখন অলরেডি এক্সিট হয়ে গেছে, ছেড়ে দিন, কিন্তু কয়েকটা অদ্ভুত জিনিস ফুটে উঠেছে। যেমন ধরুন রাজস্থানে টোটাল আসন 25। ছেড়ে দিন এক্সিট পোল নিয়ে, এক্সিট পোলটা আমরাও করিনি তো, আনন্দবাজার অনলাইন করেনি, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, এখন আমরা মোটামুটি এক্সাক্ট পোলে রয়েছি। আমি আপনার কাছে আসি, আমরা যেটা বলছিলাম যে ওই একটা ভীতির জায়গা তৈরি হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট জানা, কারণ বিজেপি একটা কথা বারবার বলে যে
বিজেপি মুসলিম বিরোধী নয়, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো মন্তব্য করছেন, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জায়গা থেকে তারা পরিষ্কার বলছেন যে আমরা হিন্দুত্বের পক্ষে কিন্তু আমরা মুসলিম বিরোধী নই। প্রধানমন্ত্রী কিছুদিন আগেই কথাটা বলেছেন। না, এইটা তো কথার কথা, যদি কাজ দেখেন বা ম্যানিফেস্টো দেখেন, আমি ম্যানিফেস্টো অ্যানালিসিস করেছি, একমাত্র ম্যানিফেস্টো যেখানে মুসলমান শব্দটা মাত্র একবার ব্যবহার করা হয়েছে। সেদিকে সিপিএম প্রায় 40-এর কাছাকাছি, কংগ্রেসও করেছে, তৃণমূলও করেছে, কিন্তু এই যে সবকা সাথ সবকা বিকাশ, এইটা যেটা কথা, অন্য পরিসংখ্যানগুলো আমি দিচ্ছি, সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে যেহেতু চাকরি বাকরি কম, মুসলমানদেরকে ঋণ দেওয়া, সেখানে একটি কথা ছিল প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। আমি রিজার্ভ ব্যাংক থেকে আরটিআই করে তথ্য পেয়েছি, গত 10 বছরে এই লেন্ডিংটা আস্তে আস্তে কমছে। আজ ন্যাশনাল আজাদ ফেলোশিপ, যেটা উচ্চশিক্ষায় মুসলমানদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য একটা রেকমেন্ডেশন ছিল, তার টাকা বরাদ্দ হলো। তার চেয়েও বড় অবাক হবেন আপনি, এই পয়েন্টে আমি একটা জিনিস জানতে চাই। ধরুন যখন হজ নিয়ে প্রশ্ন উঠলো, তখন সুপ্রিম কোর্টের রায় নিয়েও অনেক আলোচনা হয়েছিল যে এই টাকাটা যদি ছেলে মেয়ের মুসলমান সম্প্রদায়ের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো যায়, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের যে একটা ভার্ডিক্ট ছিল, এটার অনেক জায়গায় বিরোধিতা হয়েছিল, আমরা দেখেছি। তো বিজেপি সেই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছে যে মুসলিম সম্প্রদায়কে এভাবেও তো উঠিয়ে দেওয়া যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাদেরকে যদি তাদের উত্থান চাই, তাহলে তাদের শিক্ষা দীক্ষা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। না, হজের সাবসিডি বন্ধ করে দিল ভালো কথা, সেক্ষেত্রে তাহলে আমাকে অন্য ধর্ম সম্প্রদায়ের যে সাবসিডি সেগুলোও বন্ধ করে দেওয়া উচিত, যদি আমরা সেরকম ভাবে নিরপেক্ষ। সেটা প্রথম পয়েন্ট। কিন্তু আমি এডুকেশনের দিকে আছে, তাহলে এডুকেশনের যে স্কলারশিপ গুলো বন্ধ করে দেওয়া, এইটা এডুকেশন বলছে যে এইটাকে কেন্দ্র করেই মুসলমান সমাজ এগোতে পারে, একেবারেই ঠিক কথা। তাহলে এই যে উচ্চশিক্ষায় বা অন্য ক্ষেত্রে, এবং আপনি দেখবেন যে বাজেট বরাদ্দ কিরকম ভাবে সংখ্যালঘু মাইনরিটি অ্যাফেয়ার্স এর বাজেট বরাদ্দ সেন্ট্রালে কিরকম ভাবে। আমি আপনার রাজ্যের কথা আসি। হ্যাঁ, আপনার রাজ্যে মুসলমানরা কি কি পাচ্ছে এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা হচ্ছে ঐক্যশ্রী বলে একটি এডুকেশনাল ইনসেন্টিভ, সেটা ভীষণভাবে মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে। তার কারণ এই এডুকেশনাল ইনসেন্টিভের কারণে। এটা কি ফ্যাসিলিটি আছে এতে? তারা কন্যাশ্রীও পাচ্ছে, তার সঙ্গে ঐক্যশ্রী, অর্থাৎ প্রি ম্যাট্রিক মানে প্রাথমিক থেকে একেবারে মাধ্যমিক এবং উচ্চ স্টাডি জন্য, এবং এডুকেশনাল লোন, যার কারণে এই রাজ্য থেকে প্রান্তিক ঘরের মুসলমানরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে। এইটা কিন্তু আমরা যেটা বামেদের একটা ভুল বলবো, অনেক সময় ক্লাস দেখতে যে এই ধরনের, আমি সোশ্যাল জাস্টিসের প্রশ্নে অর্থাৎ সামাজিক ন্যায়ের ক্ষেত্রে একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কিছু করার দরকার ছিল, বাম সেটা প্রচন্ডভাবে অবহেলা করেছে বলতেই হবে। তার প্রতিফলন আমরা সাচার কমিটি রিপোর্টে দেখেছি। তাহলে যদি মমতা ব্যানার্জি এই জায়গাগুলো তৈরি করেন, ধরুন কোনো একজন হিন্দুর মনে হতে পারে আমি হিন্দু বলে এই সুযোগটা পাচ্ছি না, আমিও তো গরিব, আমিও তো খেটে খাই, আমার পয়সা নেই, কিন্তু আমি হিন্দু বলে আমি এটা পাচ্ছি না। আপনি বলবেন বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে, এটা বলতে পারেন তো আপনি? আজকে বিজেপি এই জায়গাটা ডেফিনেটলি পশ্চিমবঙ্গে ইউজ করেছে, আপনি অস্বীকার করেন না, কিন্তু জায়গাটা তৈরি হয়ে রয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না। আমার প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সিকিউরিটিটাই দিয়ে দেয়, তাহলে কেন বাম এবং কংগ্রেসকে ভোট দেবে মুসলমানরা? না, সেটা তো, কিন্তু এখনো বাম আর কংগ্রেসের দিকে ভোট এতটা মুসলমানদের ফেরত যায়নি। একটা ওভার আপনি বিধানসভাতেও দেখে থাকেন যদি পরিসংখ্যানে, মুসলমানরা খানিকটা জোট বেঁধেই, যাতে যেখানে বিজেপি প্রধান প্রতিপক্ষ, যেহেতু মিডিয়া এবং বাইরের আলোচনাতে ধরে নেওয়া হয়েছিল যে বিজেপি আসছে, একটা ভয়ের জায়গা থেকে। আমি এমনও জানি যে দাদা 30 বছর ধরে বাম করে, পার্টি হোল্ডার, কিন্তু বৌদি বলছে না, আমাকে ভোটটা এবারে তৃণমূলই দিতে হবে, কেননা বিজেপির হাত থেকে, বিজেপি যখন প্রধান প্রতিপক্ষ। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি তার মানে দুর্নীতি শুধু চুপ করে থাকবেন, আপনি অন্যায়ের এগেইনস্টে চুপ করে থাকবেন, আপনি শুধু ভীতির জায়গা থেকে সিকিউরিটি খুঁজবেন? না, দুর্নীতির ইস্যু ভারতবর্ষের ক্ষেত্রে দুর্নীতিটাকে এক্সকিউজ করে, আপনি জানেন যে দুর্নীতিকে কেন্দ্র করে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে। আপনারা জানেন যে যেটাকে আমরা বলছি যে কাপড় ধোলাইয়ের যে কল আর কি, মানে যে ওয়াশিং মেশিন, যখন আমরা দুর্নীতি করছি এবং বিজেপি এটা নির্লজ্জভাবে দেখেছি। দুর্নীতিটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে চলছে, তার একটা সামাজিক, কারণ আমরা সবাই নানান রকম ভাবে। আমি আপনার এই উত্তরটা নিয়ে শেষ করব, আবারও আসবো আলোচনায়। বিজেপির কোন একটি স্পেসিফিক নেতার বিরুদ্ধে এই লাস্ট টার্মে দুর্নীতির অভিযোগ? দেখুন, সেইটা কতটা সফিস্টিকেশন আছে তার উপরে আমি বলছি। আপনি ধরুন একজন নেতার নামে বলুন প্লিজ। নেতার নামে বলতে গেলে আপনি সেরকম ভাবে ইলেকট্রাল বন্ড, কালেকটিভ দুর্নীতি, নেতার নামে না, কালেকটিভ দুর্নীতি। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতার নামে বলুন।
দুর্নীতির অভিযোগ? দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় আছে, শিক্ষানীতি নিয়ে আছে। তার মানে দুর্নীতি ইস্যুতে এখানে তার মানে আপনি মানছেন, দেখুন স্পেসিফিক অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু এটাকে আপনি দেখছেন যে সিকিউরিটির জায়গাটা। আমি এই জায়গাটাই বোঝার চেষ্টা করি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো যেমন বিষয়টাকে ব্যবহার করার চেষ্টা করে, তেমন সম্প্রদায় ভিত্তিক, আমি শুধুমাত্র মুসলমান সম্প্রদায় বলে বলছি না, যে কোনো সম্প্রদায় তারা নিজের মতন একটা সিকিউরিটি খোঁজে, এবং তারা পার্টিকুলারলি রিসেন্ট টাইমসের পলিটিক্সে আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলকে বেছে নেওয়ার চেষ্টা করে যে এই রাজনৈতিক দল আমার ধর্মের হয়ে কথা বলে। জানি না এটা রাজনীতির জন্য ভালো না ভারতের জন্য ভালো,